আর তাছাড়া আর আমরা 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 মানুষ সুযোগ পায়, সুযোগ বাড়াবেন না, যে জায়গায় আছি আমরা সে জায়গায় থাকতে চাই। আপনারা 75 বছর করে দিয়েছেন, এটা যেটা ছিল সব সময়ের জন্য, আজীবন। হ্যাঁ, আজীবন ছিল। এবার কটা লোক 75 বছর বেশি বেঁচে থাকবে? কিন্তু এটা সিম্বলিক অর্থে আমরা গড় আয়ু যতই 73 বলি, আপনি আপনার আত্মীয় স্বজন খুঁজে দেখেন 75 বছরের উপরে কজন আছে, একটা বাস্তবতা যেটা। আর একজন হাজব্যান্ড মারা গেলে তার ওয়াইফ 75 বছর বেঁচে থাকলেও তাকে প্রতিনিয়ত হসপিটালেই যেতে হবে। আমি নিজেও যখন এই বয়সে যাব আমারও একই অবস্থা হবে, বাস্তবতা যেটা। এটাই যে আসলে 75 বছরের পরে বাকি সময়টা যদি আরো 10 বছর বেঁচে থাকলে ওই ভদ্রমহিলা কি করবেন? আচ্ছা, তার ফেস্টিভ্যাল ভাতার কথা আপনারা বলেন না, আমরা যে ফেস্টিভ্যাল ভাতাটা পেতাম এটাও আপনারা কোনো উল্লেখ করেন নাই। যারা তুষার ভাই রয়েছে, আব্দুল্লাহ তুষার, উনি অত্যন্ত ভালো, মানে কি বলবো, মানে ভালো বলেন এবং জানেন, অনেক নলেজেবল। আমারও ভালো লাগছে যে ওনার সাথে কথা বলতেছি। উনি অনেকগুলো কথা বলেছেন যে সবগুলোতে অনেক ত্রুটি, ওগুলো সবগুলোরই সংস্কার দরকার। যেমন আপনি 3,72,000 এর মধ্যে মানে অ্যাপ্লিকেশন করেছে, ওনারা দুজনেই বলেছেন সমভাবে এইটার প্রচারণা সিস্টেমেটিক হতে করলে এখন আমাদের মানে যেখানে বলা হচ্ছে যে আমি আজকে মোস্তফা সাহেব বললো যে সব কিছু মিলিয়ে পেনশনে 1 কোটি লোককেও আমরা রাখছি, মনে করেন যে 25 লাখের একটা হিসাব দিয়ে, 4 পুরান 25 উনি কি একটা অঙ্ক করলো 71 টেলিভিশনে, কিন্তু আর 16 কোটি লোক তো পেনশনে নাই, তাই না? এর মধ্যে বাচ্চা বাদ দেন না, 10 কোটিই ধরেন। তা আমাদের এই যে স্কিমগুলো যদি ভালোভাবে প্রচার করতো, মানে সবাইকে যদি একটা কমন নেটের আওতায় আনা যায়, তাহলে আজকে 10 লাখ লোক হয়তো এর মধ্যে হয়ে যায়। তাও হবে। কিন্তু আমি একটা জিনিস আজকে প্রথম আলো যে তুলনামূলক চিত্র যেটা আপনারাই করেছেন বোধহয়, জি, যে সেখানে তো আমার কাছে শিক্ষক দিয়ে করেছি আমার কাছে, যেমন আপনাদের বিদ্যমান ব্যবস্থায় আপনার পেনশন পাওয়ার কথা 45,790 টাকা, আর প্রত্যয় গেলে পাবেন মাসে 1,24,660 টাকা। আমার কাছে তো লোভনীয় মনে হচ্ছে। এটা তো আপনি 50 বছর পরে আপনি মনে করেন যে একসময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য হিসেবে মানে আপনার এসেছিলেন রমেশচন্দ্র মজুমদার, উনি যখন এখানে হিস্ট্রির প্রফেসর ছিলেন, উনি যখন বিশ্ববিদ্যালয়ে আসছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, উনি পেতেন 5,000 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনাকে বলা হয়েছে লোভনীয় অফার দিয়ে যে আপনি 10,000 টাকা বেতন এখানে আসেন। স্যার, এই প্রমাণকেও এইভাবে লোভনীয় অফার দিয়ে আনা হয়েছে। তো তখনকার 10,000 টাকা আর এখন হলো যে আমরা 1,25,000 টাকা পাচ্ছি। সেটা, আর তাছাড়া আমরা এককালীন এখন 80 লক্ষ টাকা একসাথে পাই প্রত্যেক স্কিমে, সেটাও রাখা হয় নাই। আর আমি 80 লাখ টাকাও যদি রেখে দিই, সেটা 49 বছর বয়সে এই এত বছর বয়সে দেখবেন যে 1,45,000 টাকা হয়ে যায়। আরেকটা ছোট্ট কথা আপনার কাছে, আমরা একটা বিরতিতে দেবো আপনার এই কথাটা শুনে, যে এখন পর্যন্ত আপনারা যারা সরকারি মানে পাবলিক ইউনিভার্সিটিতে চাকরি করছেন, শিক্ষক এবং কর্মচারী, তারা তো প্রত্যয়ে যাওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আমাদের নাই। শুধু আজকে থেকে যারা চাকরিতে যোগ দিবেন তারাই আসবে। তো ফলে যেমনটি আমি শুরুতে বলছিলাম যে আপনারা একটা স্বার্থপর আন্দোলন করছেন শুধু নিজেদের জন্য, এখন তো আবার মনে হচ্ছে যে আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করছেন, আপনাদের নিজেদের এখানে আমাদের হয়ে গেছে। এমনকি আরেকটা কথা আপনাকে বলি, আপনার গেথার্থে যেমন আজকে গোলাম মোস্তফা সাহেব পেনশন স্কিমের উনি একজন সদস্য, উনি আজকে বলছেন, এতদিন ওনারা বলেন নাই, এমনকি ব্যাখ্যাও দেন নাই। আজকে উনি বলেছেন যে মানে আপনার জব প্রোটেকশন দেওয়া হবে এবং পে প্রোটেকশন দেওয়া হবে। মনে করেন যে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক লেকচারার হিসেবে আছে, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন, ওনার সিনিয়রিটি এবং উনি যে সিস্টেমে আসবে ওই চাকরি থেকেই কিন্তু উনি আগের সিস্টেমে থাকবেন। এতদিন তো বলেন নাই। আমরা যে আন্দোলনটা করছি, আমরা যে বিবৃতি দিয়েছি, আমরা যে সংবাদ সম্মেলন করেছি, বিভিন্নভাবে আমরা জাতির সামনে টেলিভিশনে বা বিভিন্নভাবে আমরা বলছি, আপনারা এতদিন কেন কথাটা বললেন না? আজকে উনি আমার সাথে বলছেন, তাহলে তো আমাদের তো আপনারা বিভ্রান্ত করছেন, আপনারা এতদিন বলেন নাই কেন? জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম সর্বজনীন পেনশন স্কিমের যে আজকে নতুন একটি স্কিম চালু হয়েছে প্রত্যয়, তা নিয়ে যে শিক্ষকদের আন্দোলন, সেটা নিয়ে জনাব আব্দুল নূর তুষার, এমনিতে সর্বজনীন পেনশন স্কিম যখন গত বছর চালু হলো, সেটাতে মানে মূল ধারণাগতভাবে যদি বলা হয় যে যাদের কোনো রকমের পেনশনের সুবিধা ছিল না এতদিন, তো যে প্রত্যয় আসার আগ পর্যন্ত যাদের কোনো পেনশন স্কিমের আওতায় ছিল না, তাদেরকে একটা পেনশন সুবিধা দেওয়ার জন্য, এবং এটা আইডিয়া হিসাবে খুবই চমৎকার। কিন্তু এখন যে সমস্যাগুলো, অনেকগুলো সমস্যা ছোট ছোট সামনে আসছে, এবং যেটা সমস্যা সবচেয়ে বড়, যেটা নিজামুল ভূঁইয়া বলছিলেন, যে এই যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাদের সাথে যারা স্টেক হোল্ডার মূল, তাদের সাথে কোনো আলোচনাই করা হয়নি। তাদের এখন যে সুযোগ সুবিধা, মানে সমস্যাগুলো আসছে, যে তাদের এককালীন 80 লাখ টাকা বা বয়স 75 না 60, 65 না 60, নানা রকমের, এগুলো তো আগেই মিটিয়ে ফেলা যেত। সেখানে
একটা লম্বা রকমের কমিউনিকেশন গ্যাপ কি রয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই একটা কমিউনিকেশন গ্যাপ আছে এবং আমার কাছে মনে হয়েছে সদিচ্ছার অভাবও আছে। এই পেনশন স্কিমের বিভিন্ন জায়গাতে কিন্তু শুরুতেই কিছু কিছু জিনিস ধরা পড়েছিল, যেমন এটা পরে সংশোধিত হয়েছে। আমি এটা লিখেছিলাম এক জায়গাতে যে প্রবাসী স্কিমে প্রথমে বলা হয়েছিল প্রবাসীরা শুধু 5,000 টাকা দিয়ে খুলতে পারবেন। আমি লিখেছিলাম যে প্রবাসীদের গড় আয় কিন্তু 22,000 টাকা। তাহলে একজন মানুষ তার আয়ের 4/1 মানে ভাগ দিয়ে 1/4 তো দিতে এই afford করতে পেনশন পারবে না। খুলবে না। পরে কিন্তু তারা সেটাকে সংশোধন করেছেন 2,000, 3,000, 5,000 মানে স্ল্যাবে এনেছেন। তো এই ধরনের ছোট ছোট ত্রুটি ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে যে একটু মনোযোগী হলে শুরুতেই এড়ানো যেত। আরেকটি বিষয় আপনি লক্ষ্য করেন যে 18 বছর বয়সে চাইলে কেউ পেনশন স্কিম খুলতে পারবে। 18 বছর বয়সে একটি ছেলে যে লেখাপড়া করে, ধরেন ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, বিশ্ববিদ্যালয়ে যাবে, সে কিন্তু এই পেনশন স্কিমটা খুলতে পারবে না। কিন্তু 18 বছর বয়সে যদি কেউ অন্য কোনো কাজে চলে যায়, পড়াশোনা ছেড়ে দিয়ে ড্রপ আউট হয়, তাহলে সে কিন্তু পেনশন স্কিম খুলতে পারে। মানে মেট্রিক পাস করে সে কোনো একটা গ্যারেজে কাজ শুরু 18 বছরে সাধারণত এইচএসসি পাস করে, তাহলে সে এইচএসসি পাস করে সে যদি কোনো আয়কারী জায়গাতে ঢুকে যায়, তাহলে সে পেনশন স্কিম খুলতে পারবে। কিন্তু আপনি যদি বেশি পড়াশোনা করেন, তাহলে আপনি কিন্তু পেনশনে গিয়ে ক্ষতিগ্রস্ত হবেন, কারণ আপনি কম দিন টাকা জমা দিচ্ছেন। হ্যাঁ, আপনার পড়াশোনা শেষ হতে 25-26 বছর লেগে হ্যাঁ, যাবে। যত দেরি হবে তত এটা হবে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার বয়স 50 হয়ে গেলে আপনি এটা আর খুলতে পারবেন না। এটা যদি সার্বজনীনই হয়, সবার জন্য হয়, তাহলে বয়সের বার রাখা উচিত না যে 10 বছরের জন্য জমাবে, যে 5 বছরের জন্য জমাবে। কারণ এই সিস্টেম কিন্তু ধরে নিচ্ছে মানুষ 75 বছর বাঁচবে। তাহলে একজন লোক যদি 15 বছর জমিয়ে 10 বছর জমিয়ে, কমপক্ষে 10 বছর জমাতে হবে, তাহলে 70 বছর পর্যন্ত টাকা জমিয়ে যদি বাকি 5 বছর পেতে চায়, তাকে আপনি দিচ্ছেন না, কারণ আপনি একটা আয় ব্যয় আয়ু সবকিছু হিসাব করেছেন। কিন্তু এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটি হচ্ছে এখানে বিবাহ সংক্রান্ত একটা ক্লজ আছে। আমার ধারণা আপনি সেটা জানেন, যদি নমিনি বিয়ে করে ফেলে, তাহলে সে আর পেনশন পাবে না। এখন যে নমিনি নমিনেটেড হয়েছে, সে কিন্তু শুধু পেনশনের জন্য নমিনেটেড হয় না, সম্পত্তির জন্যও হয়, অন্যান্য জায়গাতে, সব জায়গাতে সে অধিকারটা পাবে। শুধু যদি পেনশন নিতে যায়, তাহলে সে বিয়ে করে ফেললে আর এটা আর সে পাবে বিয়ে না। করার অধিকারটা চাচ্ছেন আপনি? না, আমি চাচ্ছি না, না এটা মজা করলাম না, আর কি। কিন্তু এখানে মজার জায়গাটা আপনি দেখেন যে একজন লোক ধরেন সে আরেকজনের সাথে 30 বছর সংসার করেছে, তারপরে তার সঙ্গিনী বা সঙ্গী মারা গেছে, সে অন্য সবকিছু করতে পারবে এই টাকা দিয়ে, জুয়া খেলে ফেলতে পারবে, কিন্তু বিয়ে করতে পারবে না। কিন্তু বেশি বয়সে অনেক সময় এইরকম হয় যে ছেলে মেয়ে কাছে থাকে না, কেউ কাছে থাকে না, অনেকে সঙ্গী কিন্তু দরকার হয়। দুইজন ডিভোর্সি অথবা সঙ্গী হারিয়েছেন, তারা কিন্তু বিয়ে করেন। আমরা কিন্তু এটা দেখেছি, আমরা হুমায়ুন আহমেদের স্ত্রীকে বিয়ে করতে দেখি নাই? এখন ধরেন হুমায়ুন আহমেদের পেনশন তার স্ত্রী পাবেন না, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা এরকম হলে কি সেটা ঠিক হবে? সেটা ঠিক হবে না।